নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ। জবাব চাই জনতা নিয়ে আপনাদের সামনে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি। আমাদের প্রত্যেকের এই মুহূর্তে যেই খবরের দিকে বিশেষ নজর, আবারও ভূস্বর্গে জঙ্গি হামলা এবং কার্যত বলা যেতে পারে জাত ধর্ম দেখে দেখে হত্যা করা হয়েছে। যার ভিডিও ছবি আমরা আমাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনাদের সামনে তুলতে দেখেছি, কিন্তু আমরা বহু সংখ্যক ভিডিও আমাদের কাছে রয়েছে, কিন্তু আমরা সেই ছবি পোস্ট করতে বা আপনাদের সামনে আনতে পারছি না বিশেষ কিছু কারণবশত, যেগুলো আমাদের আনার অনুমতি এই মুহূর্তে নেই। কিন্তু যে ঘটনাগুলো ঘটে চলেছে সেই নিয়েই আজকে আমাদের এই আলোচনা সভা, এবং আজকের আমাদের এই আলোচনা সভায় উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সৌরদীপ শর্মা এবং বিজেপি থেকে প্রতিনিধি রয়েছেন শীর্ষেন্দু ব্যানার্জি। আপনাদের প্রত্যেককেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে মানে আমাদের প্রত্যেকের চোখ যেদিকে, জঙ্গি হামলা ভূস্বর্গে ফের, এবং সেই জঙ্গি হামলায় নিহত আমাদের বেহালার শখের বাজারেরই একজন বাসিন্দা। আমরা দেখেছি আজকে তার বাড়িতে গেছিলেন আমাদের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং অন্যান্য দলীয় নেতৃত্বরা তো সাথে গেছিল। সেখানে ফিরহাদ হাকিম কার্যত একদম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উল্লেখ করে বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বারবার আশ্বাস দিয়েছেন যে পাকিস্তান কাশ্মীর কিন্তু এই মুহূর্তে যে জায়গায় রয়েছে সম্পূর্ণ শান্তি বজায় রয়েছে, সেখানে বারবার এইটা কিন্তু দাবি করা হয়েছে, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা, এবং সম্পূর্ণ দায় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপর দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এবং পরিবারের যে পরিবারগুলি আজকে অসহায় হয়ে পড়ছে তাদের পাশে থাকার আশ্বাস তো অবশ্যই দিয়েছেন। আমি এই বিষয় নিয়ে আমি সরাসরি শীর্ষেন্দু বাবুর কাছে যাব যে ফিরহাদ হাকিম সম্পূর্ণরূপে দোষ দিচ্ছেন অমিত শাহের হাতে, কারণ এই বিষয় তো মানে কেন্দ্রীয় বিষয়, এটাতে তো রাজ্যের কোনো ব্যাপার নয়। তো কি বলবেন যে এই যে ঘটনাগুলো ঘটলো, কি কারণ, কেন হচ্ছে? শান্ত ছিল তো ভূস্বর্গ। দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, মাননীয় ববি হাকিম মহাশয় যেটা অমিত শাহজির নামে বলছেন, কিন্তু একটা রাজ্যের প্রশাসন তো স্থানীয় প্রশাসন আছে, ঠিক আছে? মিলিটারি বা বিএসএফ বা সিআরপিএফ তারা তো বর্ডারে থাকেন, তারা বর্ডার সামলান, কিন্তু স্থানীয় প্রশাসনের দায়িত্ব তো স্থানীয় পুলিশের, তো তাদের তো সেখানে অ্যাক্টিভ হওয়া উচিত ছিল। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যারা সন্ত্রাসবাদীরা তারা কিন্তু ছদ্মবেশে এখানে এসেছিল, এবং তারা ছদ্মবেশে এসে সামরিক বাহিনীর পোশাক পরে এসে তারা নির্বিচারে গুলি চালিয়েছে। এবং দেখুন, গুলি চালিয়েছে কাদের? তারা জিজ্ঞেস করেছে ধর্মীয় পরিচয়। তো একটা সম্প্রদায়ের ওপর ধর্মীয় পরিচয় জেনে তারপর তাদেরকে হত্যা করা হয়েছে। এবং এই যে যারা জঙ্গি সংগঠনগুলো, এগুলো ডাইরেক্ট কিন্তু পাকিস্তানের সঙ্গে একদম পুরোপুরি যোগাযোগ। এবং যারা জঙ্গিরা এসছিল, আমাদের কাছে যেটা খবর আছে যে এই জঙ্গিরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু পাকিস্তান বর্ডার টপকে এখানে এসছে, এবং তাদেরকে সহায়তা করেছে সেখানকার কিছু স্থানীয় মানুষ। তো কিন্তু বিষয়টা হচ্ছে দায়টা কার? এই সম্পূর্ণ বিষয়ে দায় কার? এখানে কি কারণে এই ঘটনা ঘটবে? কেন পর্যটকরা সেখানে পেহেলগাঁও কাশ্মীরের সেখানে তারা ঘুরতে গেছে, সেখানকার প্রশাসন তো যথেষ্ট সক্রিয় থাকা উচিত। কারণ যে কাশ্মীরের মতো একটা জায়গা যেখানে বারবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা বলেছেন যে কাশ্মীর এখন শান্ত, সেখানে আর জঙ্গি নেই, তারা কার্যত জঙ্গি হামলা বন্ধ করে দিয়েছে, এই দাবি তো তারা করছিলেন, আপনার বিজেপির তরফ থেকেও দাবি করা হয়েছে। কিন্তু তারপরে নিশ্চয়ই আপনারা দেখুন, গত কয়েক বছর ধরে কাশ্মীরের যে পরিস্থিতি ছিল, দেখুন এখানে দল মত নির্বিশেষে সবাই কিন্তু এটা দেখুন, আপনারা সবাই বলতে বাধ্য যে কাশ্মীর কিন্তু সেই অশান্ত কাশ্মীর ছিল না। এবং এখন এই কাশ্মীর ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করার জন্য, ভারতবর্ষের সৌহার্দ্যতাকে ধ্বংস করার জন্য একটা চক্র এটা কাজ করছে। কিন্তু ঘটনাটা আমাদের প্রশ্ন একটা জায়গাতেই, যে এই যে ঘটনাটা, এটা আমরা কাশ্মীর শান্ত ছিল সবই, প্রশাসন কি করছিল? এই ধরনের একটা ঘটনা প্রকাশ্য দিবালক এরকম ভাবে একটা ঘটনা ঘটলো নৃশংস, প্রশাসন কি করছিল? প্রশাসনের ভূমিকাটা কোথায়? হ্যাঁ, নিশ্চয়ই এটা দেখুন, স্থানীয় প্রশাসনের তো একটা দায়বদ্ধতা আছে। এবং মাননীয় অমিত শাহজি কিন্তু উনি সঙ্গে সঙ্গে পেহেলগাঁওতে পৌঁছে গেছেন, এবং আমাদের প্রধানমন্ত্রী সৌদি আরবে ছিলেন, এটাও আপনারা জানেন, উনি সেখান থেকে বৈঠক করে দেশে ফিরেছেন। এবং আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এক বাক্যে বলছেন
যে এখানে কাউকে ছাড়া হবে না, দোষীরা শাস্তি পাবে এবং প্রত্যেকটা দোষীকে ধরে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবে, উপযুক্ত শাস্তি তারা পাবে। আমি সৌরদীপের কাছে এই একই বিষয় নিয়ে যাব। কাশ্মীরের পরিস্থিতি কার্যত আমরা এই মুহূর্তে যে অঞ্চলে বসে আমাদের এই অনুষ্ঠান বেহালা, সেই বেহালারই একজন বাসিন্দা শখের বাজার আমরা দেখেছি আজকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সেখানে গেছে, পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। কিন্তু এই রকম ধরনের একটা ঘটনা যেখানে 370 তুলে দেওয়ার পর দাবি করেছিল যে এবার কাশ্মীরে আর কোনো রকম সমস্যা থাকবে না, এবং বিজেপির তরফ থেকেও বলা হচ্ছে বিভিন্ন সময় যে কাশ্মীরকে তারা নাকি সুরক্ষিত করেছে, তাদের ভোট প্রচারের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছিল আমরা দেখেছি। কিন্তু সেই কাশ্মীরে আজকে এই ধরনের ঘটনা, কি বলবো? সর্বপ্রথম আমি সকলকে নববর্ষ শুভেচ্ছা জানাবো। বাঙালির কাছে একটি অত্যন্ত আনন্দের দিন, এবং আজকে যে ঘটনা ঘটেছে আমাদের সারা কলকাতাবাসীর কাছে, সারা বাংলা জুড়ে 3 জন মৃত্যু কাছে ঢলে পড়েছে। সর্বপ্রথম আমি একটা ছোট ভিডিও 19 সেকেন্ডের একটা ক্লিপ শোনাবো, অডিও ক্লিপই আমি মাইকের দ্বারা শোনাচ্ছি, তারপরে আমি আমার বক্তব্য রাখবো। একদম একদম। बनाने जा रही है, একটু সাউন্ডটা বাড়াবে। जम्मू कश्मीर टेरर फ्री होगा और पुलिस के लिए स्वर्ग होगा। বলছে 370 ধারা উঠিয়ে দিলেন, ট্যুরিস্টদের জন্য নাকি সেফেস্ট জায়গা হয়ে যাবে কাশ্মীর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা বলেছেন। ইনফ্যাক্ট পার্লামেন্টেও অনেক বড় বড় ভাষণ দিয়েছেন। দাদা একটু আগে বললেন, আমাদের বিজেপি প্রতিনিধি দাদা একটু আগে বললেন যে লোকাল নেতৃত্বটা কি করছে। তো দাদাকে আমি জানিয়ে দিই যে কাশ্মীর হচ্ছে কেন্দ্রীয় সংস্থ অঞ্চল, যেরকম আমাদের দিল্লিও ছিল, যদিও ওটা চিফ মিনিস্টার ছিল, কিন্তু এটা কেন্দ্রীয় শাসিত জায়গা বলে ধরা হতো। তো প্রথম কথা বলি যে এই যে আপনি বলছেন যে ওখানে বিএসএফ দের কাজ বর্ডার পার করা, আজকে ওখানে যারা যেই মুহূর্তে যারা যেখানে ছিল, ইনফ্যাক্ট যারা প্রাণে বেঁচে ফিরেছে, সেরকম সোশ্যাল মিডিয়ায় এরকম অনেকের কাছ থেকে আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় কাশ্মীরে বিভিন্ন জায়গায় বিএসএফ এর লোকজন ছিল, কিন্তু একমাত্র পেহেলগাঁও ওইটুকুনি অংশে কিন্তু কোনো বিএসএফ এর লোককে দেখা যায়নি। প্রথম কথা। দ্বিতীয় কথা আমি বলবো যে কিছুদিন আগে ঠিক হয়েছিল যে দেশের প্রেসিডেন্ট মাননীয় দ্রৌপদী মুর্মু ভিজিট করতে যাবেন কাশ্মীর, কিন্তু 2 দিন আগে সেটি ক্যান্সেল। কেন ক্যান্সেল সেটা তো আমাদের বুঝতে হবে। তার মানে সবটাই কি পরিকল্পিত? একজন দেশের মানে এই যে নৃশংস হামলা, এটা তুমি বলতে চাইছো এটা একটা পরিকল্পিত ঘটনা নয়। আজ একটা ছোট্ট বন্দুক নিয়ে না, আজকে যদি একটা ছোট্ট বন্দুক নিয়ে আজকে আমরা যদি কাশ্মীরে ঢুকি, তাতেও চেকিং হয়। আর এত বড় বড় রাইফেল, এত বড় বড় AK-47 এত কিছু নিয়ে একটা বর্ডার পার করে চলে গেল। আমি মানে মাঝে মাঝে বুঝি না যে আমি বিজেপিদেরকে কতবার বোঝাবো। প্রতিটা সময় বিজেপিকে একটা জিনিসই বোঝাতে হয়, যদিও এটা বেসিক জিনিস, তার জন্য সংবিধান পড়তে হয় না। সেটা হচ্ছে আজকে বর্ডার সিকিউরিটি ফোর্সে যারা পাহারা দিচ্ছে তারা সেটা আন্ডার হচ্ছে হোম মিনিস্ট্রি আন্ডার। হোম মিনিস্ট্রিকে অমিত শাহ। তো হোম মিনিস্টার অমিত শাহর আন্ডারে যখন বর্ডার থেকে কেউ এই পার থেকে ওই পার আসছে, তার দায়িত্ব কেন্দ্রীয় সরকার বা ডিফেন্স মিনিস্টার বা আমাদের প্রধানমন্ত্রী মহাশয় কি করে এড়িয়ে যেতে পারে। আজকে বলছে সিএম এর ওখানে, আজকে সিএম এর লজিক দিচ্ছে, প্রশাসনের লজিক দিচ্ছে, কিন্তু এটা কি মুর্শিদাবাদের ক্ষেত্রেও কি তাই হয়েছিল? মুর্শিদাবাদের ক্ষেত্রেও কি এটা বলা হয়েছিল যে এখানে রাজনীতি করা যাবে না, এখানে হিন্দুকে মারা হচ্ছে, এখানে মুসলিমরা হিন্দুদের মারা হচ্ছে, তার জন্য আমরা রাজনীতি করতে পারি? একই ছক, একই সবকিছু আজ মুর্শিদাবাদেও পালন করা হয়েছিল। আজকে বাংলাদেশ থেকে লোকজনকে ঢুকিয়ে নিয়ে এসে বিজেপি একটা নোংরা রাজনীতি করতে চেয়েছিল মুর্শিদাবাদে। ইনফ্যাক্ট কতটা সাকসেস হয়েছে জানি না, তবে কিছু হিন্দুদের প্রাণ গেছে। আজ হিন্দুদের প্রাণ নিয়ে হিন্দুত্ব সনাতনীদের সব থেকে বড় আখ্যা জায়গায় নিজেদেরকে স্থির করে রাখতে চাইছেন আজকে বিজেপি সরকার। আজ যখন মহাকুম্ভে হয় তখন হিন্দুরাই মরে, আজ যখন মহাকুম্ভ হয় সেখানে হিন্দুরাই মরে, সেখানে ডেথ সার্টিফিকেট দিতে মানা করে দেয়, না ডেথ সার্টিফিকেট দিতে পারো না। হিন্দুদের উপরেই রাগ করে, হিন্দুদের উপরে চক্রান্ত করে, মানে হিন্দুদেরকে মেরে বিজেপি নিজেরা ভোট পেতে চায়। আসলে 2019 সালে আমরা দেখেছি পুলওয়ামা অ্যাটাকের পর তার একটা সিম্পাথি নিয়ে যে একটা সিট পাওয়া, সেটা 2024-এ তো হয়নি। কারণ 2024-এ শ্রীরামচন্দ্রকে নিয়ে রাজনীতি করতে গেলে বিজেপির বিশাল বড় লস হয়ে গেছে। 18 থেকে 12টা নেমেছে, 290টা সিটে সারা ভারতবর্ষে আছে, অর্থাৎ রামকে নিয়ে রাজনীতি করে কোনো লাভ হয়নি। অযোধ্যাতেও হেরেছে।
যেখানে রাম প্রতিষ্ঠা হয়েছে সেখানে হেরেছে। তাই বিজেপি মনে ভাবলো সামনে তো 2026, আরেকটা করে দিই, আরেকটা করা যাবে। এটা মানে রামে কাজ হচ্ছে না, রামে কাজ হচ্ছে না, জঙ্গিদের দিয়ে আজকে মানুষ আজকে হিন্দু মারছে, এটা বিজেপি বলছে। কিন্তু আজকে যদি আমি আপনাদেরকে বলি যে এখানে শুধু হিন্দু নয়, এখানে এমন একজনকেও মেরেছে যিনি কিন্তু মুসলমান। ইনফ্যাক্ট যিনি একজন বাঁচিয়েছেন, আমি ওনার নামটা বলছি আপনাকে, যিনি একজন মানে ওখানকার যারা ওই খচ্চর নিয়ে ঘুরে বেড়ায় না, সেই খচ্চর নিয়ে যে ঘুরে বেড়ায় তার মধ্যে একজন হচ্ছে আদিল হোসেন শাহ, যিনি খচ্চর নিয়ে টুরিস্টদের সাওয়ারি করায়, তিনিও একজন মহিলাকে বাঁচাতে গিয়ে তিনিও কিন্তু গুলিবিদ্ধ হয়েছে। সুতরাং জঙ্গিদের কোনো জাত হয় না, জঙ্গিদের কোনো ধর্ম হয় না, ঠিক আছে। আজকে যারা আজকে মুসলিম যারা ভারতবর্ষে বাস করে তারাও ভারতবাসী, আজকে যারা হিন্দু আছে তারাও ভারতবাসী। আসলে বিজেপি হয়তো একটা জিনিস ভুলে গেছে যে আরএসএস এর সময় যখন দেশ স্বাধীন হয়েছিল, তখন এই আরএসএস কিন্তু ইংরেজদের হয়ে দালালি করতে গেছিল। সেই কারণে নেতাজি সুভাষ চন্দ্র বসু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জোর থাপ্পড় একটা মেরেছিল ইংরেজদের দালালি করতে গিয়ে। আর আজকে এই সারা ভারতবর্ষ সারা বাংলার মানুষের কাছ থেকে অজ্ঞাতে থাপ্পড় খাচ্ছে বিজেপি, তাও আজকে গিয়ে লজ্জা নেই। আজকে আপনি হাওড়ায় গিয়ে দেখুন, আজকে মুর্শিদাবাদ নিয়ে আজকে র্যালি করছে। একটু আগে দেখলাম শিয়ালদা থেকে, মৌলালি থেকে শিয়ালদা এই বিষয় নিয়ে মানে কাশ্মীরের বিষয় নিয়ে মিছিল করছে। মানে নিজেরাই প্রিপ্ল্যান করাচ্ছে, নিজেরাই একটা ঘটনা তৈরি করছে, নিজেরাই আবার সেটাকে নিয়ে মিছিল করছে। মানে এটা যথেষ্ট হাস্যকর বিষয়। তো এটা নিয়ে বিজেপিকে আমার আর বিশেষ কিছু বলার নেই, শুধু একটা কথা বলবো যে মানুষের প্রাণ নিয়ে কখনো ভোটে জেতা যায় না। এটা আগামী দিনে আপনাদেরকে বোঝাবে বাংলার মানুষ, 2026ও বোঝাবে, 2024 তো বুঝেছে, 2026ও। আমি এই বিষয় নিয়ে শীর্ষেন্দু বাবুর কাছে আসবো। মারাত্মক অভিযোগ যে মানুষ ভোটের জন্য মানুষ খুন করা হচ্ছে, এবং এই যে জঙ্গি হামলা কার্যতটাই সাজানো গোছানো, শুধুমাত্র ভোট। পুলওয়ামার যে ঘটনা সেটার উদাহরণ সৌরদীপ দিল, যে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছিল সেটাও কার্যত এরকম ভাবে ঠিক ভোটের আগে প্রি প্ল্যান যেটা, এবং এই ঘটনাগুলো প্রি প্ল্যান। এই প্রশ্নটা আসবে কেন? সাধারণ মানুষের প্রাণ নিয়ে রাজনীতি, অভিযোগ, সরাসরি অভিযোগ করছে, কি বলবে? দেখুন, আমরা সাধারণ মানুষকে নিয়ে হত্যার যে রাজনীতি, হ্যাঁ, এটা ওনারা যেটা বলছেন, এখানে উনি আমার যে পাশে ভাই আছেন তৃণমূল কংগ্রেস থেকে প্রতিনিধিত্ব করছেন, উনি যে দোষারোপটা করছেন, তো উনি একটা কথা বলে দিল, থ্রো করে দিল, কিন্তু সেই কথাটা কি উনি প্রমাণিত করতে পারবেন কোনোদিনও? আমার প্রথম প্রশ্ন এটাই, আপনারা কি এটাকে প্রমাণিত করতে পারবেন? আপনারা নিজেদের পশ্চিম বাংলার যে অবস্থা সেই দিকে থেকে ঘুরিয়ে দিয়ে এখন আপনারা এইখানে কেন্দ্রীয় সরকারের উপর দোষারোপ করছেন। আপনি বলছেন যে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, জাত হয় না। তাহলে সন্ত্রাসবাদী যদি কোনো ধর্ম জাত হয় না, তাহলে বেছে বেছে কেন হিন্দুদের হত্যা করা হচ্ছে? কেন তাদের শুধু হিন্দুদের হত্যা করা হয়নি, একজন স্থানীয় মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছে। দেখুন 27 জনের মধ্যে একজন মানুষ থাকতেই পারে, কিন্তু মেজরিটি কারা আছে সেটা দেখুন। যারা পর্যটক যারা গেছিলেন তাদেরকে তো বেছে বেছে হত্যা করা হয়েছে। সেখানে আপনারা কি করে এবার শাক দিয়ে মাছ ঢাকবেন বলুন? কিন্তু তার মানে আপনি যখন বলছেন হত্যা করা হয়েছে, এটা আমরা দেখেছি, তার মানে এখানে তো দোষটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘাড়েই যাওয়া উচিত। কারণ এই এলাকাটা তো কাশ্মীর, এটা তো সম্পূর্ণ কেন্দ্রের। কিন্তু এখানে তো স্থানীয় প্রশাসন আছে। তো স্থানীয় প্রশাসন, তাহলে তাদেরও তো একটা দায়বদ্ধতা আছে। অবশ্যই দায়বদ্ধতা আছে। আপনারা যখন দাবি করেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যখন দাবি করছেন যে 370 ধারা উঠে গেছে, এবার কাশ্মীরে পর্যটক ঘুরতে পারবে, কাশ্মীর শান্ত হবে, তখন এই দাবিগুলো করার যখন আপনাদের তরফ থেকে করা হয়েছিল, তখন কেন সেই ব্যবস্থা, এই দায় আপনারা নেবেন না কেন? তখন এখন বলছেন আপনারা স্থানীয় প্রশাসন। আপনারাই তো বলেছিলেন যে আপনি 370 উঠে গেল, এবার কাশ্মীর পর্যটকদের জন্য ভালো জায়গা হয়ে যাবে। নিশ্চয়ই কাশ্মীর ভূস্বর্গ, হ্যাঁ, আগের থেকে আমি আপনাকে বলছি, আপনারা স্বীকার করুন চাই নাই করুন, কিন্তু এটা সবাই স্বীকার করতে বাধ্য যে কাশ্মীর আগের যে অবস্থা ছিল, কাশ্মীরে আপনারা আগে দেখেছিলেন সবসময় সারাদিন ধরে পাথর মারা হতো, সেই পাথর তো বন্ধ করেছে বিজেপি সরকার। এবং দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আজকে মারা বন্ধ করে দিয়েছে, তো মানুষ মারছে।
আবার মানুষ মারা বন্ধ হয়ে গেলে আবার কি মারবে। আসলে বিজেপির এখন মেন এজেন্ডা হচ্ছে মুর্শিদাবাদের মালদাটাকে বড় ইস্যু করে তোলা। সেই কারণে মুর্শিদাবাদ মালদাটাকে ইস্যু করতে গিয়ে এখন নিজেদের অক্ষমতাটাকে নিজেদের আজকে ধামাচাপা দিতে চাইছে। মানে বিজেপি কোনোভাবেই এটাকে মানতে চাইছে না যে এখানে কেন্দ্র শাসিত অঞ্চলে, যেখানে লোকাল আনলোকাল এমএলএ বিধায়ক আমি কিছু বলবো না, একটা কেন্দ্র শাসিত অঞ্চল, সেখানে যেখানে কেন্দ্রীয় সরকার সব থেকে বেশি অ্যাক্টিভ, সেখানে কেন কেন্দ্রীয় সরকার কোন রকম স্টেপ নেবে না। আজ অমিত শাহকে দেখা যাচ্ছে উনি ওনার পায়ের জায়গায় একটা বিশাল বড় রেড কার্পেট, গায়ে উত্তরীয়, উনি নেতা সেজে মন্ত্রী সেজে আজকে সমস্ত বিধায়ী আত্মার চিরশান্তি কামনা করলেন। মানে এই সময়ও ওনাদের রেড কার্পেট চাই, এই সময়ও ওনাদের মানে একটা সেই লেভেল চাই। এই সময়ও আজকে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে 26 জন মানুষ মারা গেছে, সেই 26 জনের মানুষের প্রতি কি দায়বদ্ধতা আছে আজকে কেন্দ্র সরকার। মানলাম আজ এটা বিজেপির দ্বারা কোন ধরনের পরিকল্পিত নয়, তাহলে বিজেপি এর দায় যদি না নেয় তাহলে তোমার এখানে আরেকটা কথা আমি তোমার এখানে যোগ করব। তুমি বললে একটু আগে বলছিলে যে এই সমগ্র ঘটনাটার পিছনে হয়তো রাজনীতি রয়েছে বা পরিকল্পিত হতে পারে, কিন্তু অমিত শাহ আজকে একটা বিবৃতি দিয়েছে, সেখানে তিনি বলছেন যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না, এই হুঁশিয়ারও কিন্তু। সে তো পুলওয়ামার সামনে আমরা শুনেছি, আমরা তো পুলওয়ামার পরে শুনেছি। আমার কথা হচ্ছে এরকম ঘটনা ঘটবে কেন? যখন কোনো ধারা যখন সেখান থেকে উঠে যায়, তার মানে সেটা সেফেস্ট জায়গা। আজকে কাশ্মীরের মতন জায়গা যেখানে ভিসিটাররা না ঢুকলে আজকে তাদের খাওয়া জুটবে না, কিছু মানে খাওয়া দাওয়া হবে না, তাদের কিভাবে চলবে সেটা ঠিক নেই। পর্যটক ভিত্তিক একটা জায়গা, তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে যে এই ঝামেলাটা হলো, তাহলে আগামী আর কিছুদিন, আগামী হতে পারে 1 বছর আর ওখানে কোনো পর্যটক যাবে না, তাহলে সেই মানুষগুলোর আজকে কি হবে? তাহলে সেই মানুষগুলো কিছু মানে সবটা কি ভেবে চিন্তে কি বিজেপি একটা একটা করে স্টেপ নেয়? আসলে আমি আবারও বলছি, বিজেপি এই যে মুসলিমদের দিয়ে যে হিন্দু এই যে ওয়াকফ বিলটা যে পাস হয়েছে, সেটা প্রতিবাদ করাতে গিয়ে যে মুসলিমরা যে হিন্দুদের উপরে অ্যাটাক করছে সেটাকে বোঝাতে চাইছে, যাতে হিন্দুদের পুরো ভোটটা নরেন্দ্র মোদী ঘিরে নিতে পারে, আর তারপরে হিন্দুদের ঘরে ঢুকে তাদেরকে মারবে। কেন এর আগেও আমরা অনেকবার দেখেছি, আমরা মণিপুরের ইতিহাসে ফিরে গেলে আমরা মণিপুর দেখেছি, আমরা উত্তরপ্রদেশে দেখেছি, আমরা এতে দেখেছি, হাওড়া সাকরাইলে দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে দেখতে পাই যে বিজেপির নেতারা হিন্দুদের উপরেই আক্রমণ করছে, আর তার দায়িত্ব চাপিয়ে দেয় মুসলমানদের উপর, যাতে মুসলমান আর হিন্দুদের মধ্যে একটা মারামারি হয়, যার লাভটা বিজেপি নেবে। এটা হচ্ছে বিজেপির মেন এজেন্ডা রাজনীতিতে এগিয়ে যাওয়ার। উত্তর নেব। আজকে পশ্চিমবাংলার বাংলাদেশি কত আছে? পশ্চিমবাংলার ভুয়ো ভোটার বাংলাদেশিতে ভরে গেছে। তাহলে আপনারা এনআরসি করছেন না কেন? আপনারা সিএ এনআরসি করুন। আপনারা তো 2019 সালে অমিত শাহ বলেছিল সিএ হবে, আপনাদের বিজেপি শাসিত কোন রাজ্যে সিএ এনআরসিটা হয়েছে একটুখানি বলুন তো আপনি আমাদের। আপনি বলুন না, হ্যাঁ বলুন, আপনি বলুন। আপনাদের এই যে ভোটে জেতার যে কারিগরিতা বা মানে মূল মন্ত্র কি মাইনরিটি ভোট, আপনাদের যেন আপনাদের আজকে বিজেপি হিন্দু ছাড়া আর কোন কোন বিষয়, আজকে বিজেপি কথা বলে, স্বাস্থ্য নিয়ে বিজেপি কথা বলে, বিজেপি কথা বলে, কারণ বিজেপি এই সমস্ত মন্ত্রিত্ব নেই, তাই এই সমস্ত দপ্তর বন্ধ হয়ে গিয়ে একমাত্র হিন্দু দপ্তর আছে, যে দপ্তর নেই আপনারা বড় বড় কথা বলে এবার ইলেকশনের দিকে বাড়িয়ে এগিয়ে যান। এখানে চালু করতে দিলেন না, আজকে বলো অযোধ্যায় হেরে গেছেন কেন? অযোধ্যা হেরে গেছেন কেন? আর আয়ুষ্মান যোজনা আমাদের বাংলা মানুষের কটা মানুষের আয়ুষ্মান ভারত আছে? সকলের কাছে আছে, স্বাস্থ্য-সাথী কার্ড আছে, 5 লাখ টাকা পরিষেবা আমি নিজে করাচ্ছি, আমি নিজে করিয়েছি। আমার বাবার 2 লাখ টাকা নারায়ণ হসপিটাল স্বাস্থ্য-সাথী কার্ডে, তৃণমূলের লোক দেখে কি আমাদের আশেপাশে যখনই ফোন আসছে আমরা স্বাস্থ্য-সাথী কার্ড দিচ্ছি। আর আপনাদের বম্বের মতো শহরে, দিল্লির মতো শহরে রাস্তায় মেয়েরা দাঁড়িয়ে বলছে আয়ুষ্মান ভারতের যে কার্ড আছে সেটা দিয়ে কোনো হসপিটালে না, কোনো কাজ হয় না। তাহলে আপনি বলুন, আপনাদের শাসিত রাজ্যের লোকাল মানুষরা বলছে যে স্বাস্থ্য আয়ুষ্মান কার্ডে কোনো কাজ হয় না। এগুলো 2019 সালে 2024 সালে মানুষ খেয়ে দিয়েছে, এগুলো নতুন করে ঘটনা বলছি। এই আমাদের আমরা কিন্তু একটু বিষয়টা থেকে বেরিয়ে যাচ্ছি, আমি আসবো। বলছে আমি একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, আমাদের বিহালায় একটা নতুন একটা হসপিটাল হয়েছে, নারায়ণ হসপিটাল, ঠিক আছে? ওখানে কয়েকদিন আগে আমাদেরই পাড়ার একজন গেছিলেন ওখানে, ওনার হার্টের কার্ডিও ফেলিওর হয়েছিল, উনি গেছিলেন এবং এই আপনাদের 129 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা, ঠিক আছে?
ওনার সেখান থেকে স্বাস্থ্যসাথী কার্ড ছিল, সেখান থেকে রিফিউজ করেছে, বলছে স্বাস্থ্যসাথী কার্ডে এখানে চিকিৎসা হয় না। আমি এই বিষয়ে হয় না, সেটা ওনাকে ওনাদেরকে ব্যাখ্যা করতে দিই। আপনি আমাদের বলুন যে সারা কলকাতাতে কোন কোন জায়গায় না স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হচ্ছে। বিষয়ে আসবো দাদা, আমি এই বিষয়ে আসবো শীর্ষেন্দু বাবু। আমি যে বিষয়টা আমাদের কথা হচ্ছিল যে এই যে আজকে কাশ্মীরের পেহেলগাঁওয়ের যে ঘটনা, এর দায় কে নেবে? এতগুলো মানুষের প্রাণ গেল, তার দায়টা কার? এই সম্পূর্ণ দায় কার? দেখুন বিজেপি কি সেটা বলতে পারবে? তাহলে তো গলা কাটা যাবে। দায়টা কার? এই মুহূর্তে মিডিয়ার সামনে যদি বিজেপি বলে তাহলে তো গলা কাটা যাবে। আজকের দিনে দেখুন, উনি যদি কোনো পোস্ট হোল্ডার হয় ওনাকে সাসপেন্ড করে দেবে। উনি কি সত্যি সত্যি বলতে পারবে? আজকের দিনে আমরা ওখানে প্রধানমন্ত্রী পর্যন্ত আজকে বৈদেশিক সফর উনি কাটছাট করে দিয়ে দেশে ফিরে এসেছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে পৌঁছে গেছেন এবং উনি বলছেন দোষীদের, এবং আজকে ওখানে এখন সীমান্তে গোলাগুলি চলছে। সীমান্তে এখনো আপনি ঘোরাঘুরি চলছে, শিয়ালদায় মোমবাতি মিছিল চলছে, তাতে কি যায় আসবে? 28 জনের প্রাণ কি আপনারা ফেরত দিতে পারবেন? হয়তো কম্পেনসেশন দিয়ে দিতে পারবেন 10 লাখ টাকা। এই যে মুর্শিদাবাদে যে বাবার ছেলে মারা গেল, তাদের আপনারা মুর্শিদাবাদে তো লোক ঢুকিয়ে মারছেন মানুষকে। আমি আজকে আপনাকে কি বললাম, আপনারা হিন্দু মুসলমানের মধ্যে যে এই যে একটা খুব মানে একটা ঘটনা বলি। কিছুদিন আগে বিজেপির একজন নেতৃত্ব কর্মী বলবো একটা ফেসবুকে পোস্ট করে, সেখানে ফেসবুকে পোস্ট করে উনি কি লিখেছেন যে আমার পরিচয় দিতে এখানে সমস্যা আছে, কারণ যা হলে আমারও হয়তো প্রাণ চলে যেতে পারে। সেখানে উনি বলছেন যে আমরা মমতা ব্যানার্জিকে আমরা নিচে নামানোর জন্য আমরা যা পারি তাই করতে পারি, আমরা মুর্শিদাবাদ থেকে লোক আনতে পারি, সবটা করতে পারি। কিন্তু ওনার একটা পয়েন্ট ছিল যেটাতে উনি অসন্তুষ্ট। তিনি ওখানে বলছে বিজেপি নামক এক দুষ্কৃতির দল যেখানে নাকি বলছে আমার 5-6টা মহিলা, হিন্দু মহিলাদের দেহ চাই, মানে মৃতদেহ, যেটার দ্বারা ওনারা রাজনীতি করতে পারবেন খুব মানে খুব সুন্দরভাবে, খুব স্বচ্ছন্দে, যাতে মুসলিমদের উপর দেওয়া যায়। মৃতদেহ উলঙ্গ করা মৃতদেহ দেখিয়ে আমরা মুসলিমদের উপর ঘৃণা ছড়াচ্ছি, এই দেখিয়ে বিজেপি রাজনীতি করতে চাইছে। কিন্তু দাদা, আগে আপনাদের রাজ্যগুলোতে দেখে আপনারা যে কথাগুলো বলেন সেই কথাগুলো প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই ফ্যাক্ট আছে, এগুলো আপনারা অবশ্যই ফ্যাক্ট না। আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি প্রমাণ করতে পারবেন যে যেটা কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে ওখানে বিজেপির কোনো দায় নয়, ওখানে বিজেপি দায় নয়, পরিকল্পিত নয়, এটা আপনি প্রমাণ করতে পারবেন? আচ্ছা, আপনি আগে বলুন, আপনি বিজেপি বলছেন কেন? কাশ্মীরে কি বিজেপি গভর্নমেন্ট? আগে আপনি আমার প্রশ্নটা উত্তর দিন। অবশ্যই কেন্দ্র সরকারটাকে বিজেপি দিত, আমি যতদূর জানি। না, কাশ্মীরে যে বিধানসভায় এটা কি জঙ্গি যেখান থেকে আসছে সেই বর্ডার দেখা দায়িত্ব তো কেন্দ্রীয় সরকার। অবশ্যই। তাহলে সেই বর্ডার টপকে তো যে জঙ্গি আসছে সেই বর্ডার টপকেই তো আসতে হচ্ছে তাকে। সেই বর্ডার থেকে সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে আপনি কি করবেন? সর্ষের মধ্যে ভূত হচ্ছে তাহলে সর্ষের মধ্যে ভূত যদি আপনি আমি তো মানুষ, তাহলে তো বলা হবে বিএসএফ এর মধ্যে ভূত রয়েছে। না, বিএসএফ ওখানে সদা অতন্দ্র প্রহরী হয়ে আছে এবং বিএসএফ এর হাতে জঙ্গিগুলো কি করে এলো এবং হামলা চালালো সেখানে? জঙ্গিরা ঢুকেছে চোরা পথে জঙ্গিরা ঢুকেছে। এবং আপনারা এটা কেন বলছেন না? জঙ্গিরা কি সাধারণ মানুষের কি এতে ছিল? জঙ্গিরা ছিল ছদ্মবেশে, জঙ্গিরা ছিল সামরিক। সেটা স্বাভাবিক। জঙ্গিরা যখন আসবে তারা তো তাদের পরিচয় দিয়ে আসবে না, তারা ছদ্মবেশেই আসবে। কিন্তু তাদেরকে ফাইন্ড আউট করার দায়িত্বটা তো বিএসএফ এর, যারা বিএসএফ এর ওখানে রয়েছেন তাদের দায়িত্ব। তাদের দায়িত্ব নিতে হবে এই সম্পূর্ণ। অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা দেখুন লাস্ট আপনারা একদিন দুদিন আপনারা দেখুন এখানে কি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা এই যারা জেহাদি তাদের বিরুদ্ধে, আমরা দেশের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে, আমরা দেশ আগে আমাদের। আমাদের কাছে এই বক্তব্যের আমি উত্তর নেব, দেশের বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে বিজেপি। আমরা দাদা আমার মনে হয় একটু আগে বজরঙ্গী ভাইজান দেখে এসছে,
ওই যে তারের নিচ থেকে সালমান খান যেভাবে ঢুকে পাকিস্তানি বর্ডার ক্রস করে ঢুকে গেছিল আর বলেছিল যে আমি আপনাদের কাছে পারমিশন চাইছি, আমি যেতে চাই, ওই পারে যেতে চাই, আমি মুন্নিকে বাঁচাবো বলে। হয়তো দাদা ওই সমস্ত সিনেমা দেখে হয়তো এখানে এসে বক্তব্য রাখতে এসেছে। আজকে তাও দাদাকে বলে দিই, আজকে যদি মাটি খুঁড়েও ঢোকে তাহলে অতটুকু মানে বিএসএফ এর যে বর্ডারটা ওই স্পেসটাতেই ঢুকবে, আর সেখানে বিএসএফ চাইলেই কাউন্টার করতে পারে। আমার প্রশ্নটা হচ্ছে ছাড়টা কেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দেশের প্রেসিডেন্টকে দুদিন আগে তার রিপোর্টটা ক্যান্সেল করা হয়েছে কেন? সমস্ত জঙ্গিরা পশ্চিমবাংলা আপনাদের মধ্যেই তো ঢুকবে। আজকে সারা ভারতবর্ষে যদি ভারতবর্ষে যদি আজকে যদি সারা ভারতবর্ষে যদি তাদের এপার থেকে ওই পারে ঢোকে তার দায়িত্ব আপনাদের নিতে হবে, কারণ আপনাদেরই বিএসএফ, আপনাদেরই আর্মিরা, আপনাদেরই হোম মিনিস্ট্রি, সবকিছু তো আপনাদের করবেন না। আপনারা সিএ করবেন না, আপনারা ভোটার কারচুপি করবেন, যে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় মানে এখন যে বলে দেয়নি, শুভেন্দু অধিকারী ভুল করে বলে দেয়নি যে এইসব কাণ্ডের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়, ওনার পদত্যাগ চাই, এইটুকুই বাঁচোয়া। এর থেকে বিজেপির কাছ থেকে এর থেকে বেশি আর কিছু আশা করা যায় না। আপনাদের মাননীয় মেয়র সাহেব কি বলেছেন? মিনি পাকিস্তান করে দেবেন। আরে আপনি পুরনো গল্প নিয়ে এখন আপনার মিনি পাকিস্তান কোথায় দেখতে পেয়েছেন? মিনি পাকিস্তান কোথাও আছে? সারা পশ্চিমবঙ্গে দিল্লিতে সেই মুসলিমদের কাছে ভোট নিয়ে আপনাদের নরেন্দ্র মোদী জেতেনি। আজকে আমরা দেখতে পেয়েছি ছবিতে মাথায় টুপি পরে নরেন্দ্র মোদীর ছবিতে মিষ্টি খাওয়াচ্ছে, অর্থাৎ দিল্লিতে যারা সংখ্যালঘু আছে সেই সমস্ত সংখ্যালঘুর ভোটারদের কাছ থেকে ভোট পেয়ে উনি আজ দেশের প্রধানমন্ত্রী হয়েছে, আবার আজ দিল্লিতে বিজেপি সরকারও করেছে। তাহলে আপনারা বলুন যে আপনারা কাদের বিরুদ্ধে লড়ছেন? শুনুন, আপনারা নিজেরাই লড়ছেন। আমি আপনাকে একটা কথা বলি, তার আগে আপনি বলুন তো আপনি কার লবি করেন? সুকান্ত না শুভেন্দু না দিলীপ ঘোষের লবি করেন? তারপর আপনাকে আমি প্রশ্নগুলো করব। আচ্ছা হ্যাঁ বলুন। আমি আপনাকে একটা প্রশ্ন বলছি, বলুন না আপনি কার লবি করেন? ভারতীয় জনতা পার্টিতে কোনো লবি না, এটা ব্যক্তিগত পার্টি না। কার লবি করে? এটা ব্যক্তিগত। আমি প্রশ্ন করি, আপনি ভাইবোন না পিসিমণির উত্তরটা দেবো? আমি পিসিমণি করি, কারণ ভাইপো পিসিমণিরই করে। ভাইপো পিসিমণিরই কথা, আমি পিসিমণি করি। এবার আপনি বলুন, আমি উত্তর দিন, আপনি বলুন দিলীপ না শুভেন্দু না সুকান্ত কার লবি করেন? ভারতীয় জনতা পার্টিতে একটাই লবি। কে বলেছে? তাহলে আপনাদের এত গোষ্ঠীদ্বন্দ্ব থাকতো না, তাহলে আপনাদের এত গোষ্ঠীদ্বন্দ্ব থাকতো না, আপনাদের তো কাউন্সিলররা নিজেদের আপনাদের দোষে ভাড়া করে না। আগে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর কথাতে বলছে না, যেটা বলছে ভুল বলছে, আবার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের কথা বলছে ভুল হচ্ছে। আপনাদের কি চোখে ঠুলি দিয়ে বসে আছে? না না, একদমই না। ভালোভাবে দেখতে পেয়েছি, কিছুদিন আগে দিলীপ ঘোষ বাবুর বিয়ে হয়েছে, আমরা সবাই চোখ খুলে দেখতে পেয়েছি। উনি হয়তো বিনোদনে ব্যস্ত, তাই হয়তো কোনোভাবে কোনো কিছুতে এই মুহূর্তে কাশ্মীরে কোন রকম কথা বলতে দেখা যায়নি। বঙ্গ বিজেপির বিশেষ নেতৃত্ব দেয়, যেমন মিঠুন চক্রবর্তী আছে, শুভেন্দু আছে, সুকান্ত মজুমদার আছে, দিলীপ ঘোষ আছে, এদের বঙ্গ বিজেপি বিশিষ্ট নেতা লকেট চ্যাটার্জি, তারপরে আরো বিশিষ্ট নেতাদের মুখে কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা শুনতে যায়নি। ইনফ্যাক্ট মুর্শিদাবাদ র্যালি করতে দেখা গেছে, মুর্শিদাবাদ র্যালি আজও হাওড়ায় হচ্ছে। এটাই বিজেপির কালচার, এটাই বিজেপির রাজনীতি। আপনারা আজকে মুর্শিদাবাদে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দাঙ্গায়, তাদের জন্য আপনারা কি করেছেন? মুর্শিদাবাদে কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আপনাকে ভাবতে হবে। তার জন্য তার জন্য বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য একটা কম্পেনসেশন করেছে এবং 4 কোটি টাকা মেদিনীপুরের এক প্রোগ্রাম থেকে বলে দিচ্ছে 4 কোটি টাকা দেওয়া হলো। যে পরিবার মারা গেছে তার জন্য 10 লাখ টাকা, আর যাদের বাড়ি ভাঙা আছে তাদেরকে নতুন করে বাংলার বাড়ি করে দেওয়া হয়। এবং মুর্শিদাবাদে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। আপনাদের যে চক্রান্তটা আপনারা ওখানে করে এসেছেন সেই চক্রান্ত মুখোশ খুলতে যাচ্ছে। যেখানে 5 লাখ ভোটে সন্দেশকারী থেকে জিতে গেছে, যে আজকে সেই সেম ঘটনা মুর্শিদাবাদে। আরে কপি করলে কপি করুন, না না, তাহলে বিএসএফ এর দ্বারা ভোট করাচ্ছে, তবুও বলছে নাকি আমরা নাকি ভোট করাই, আমরা নাকি ভোট করাই। বিএসএফ এর বিধানসভা না, তা কি করাই? তাহলে কি করাই? তাহলে পশ্চিমবঙ্গ 12টা সিট ছেড়ে দিন, 12টা সিট ছেড়ে দিন, বলে দিন আমরা পদত্যাগ করছি বাংলা থেকে। ছেড়ে দিন, ফেয়ার ভোট হয়েছে। আপনারা 12টা সিট পেলেন কি করে?
তাহলে আপনারা 12টা সিট পেলেন কি আর বিধানসভা সেখানে আপনারা যেখানে জালিয়াতি করতে পারেননি, এখানে আপনারা কিছু করতে পারেননি বিএসএফ এর দ্বারা, সেখানেই আপনারা জিতেছেন। আর যেখানে স্বচ্ছ মানুষ, স্বচ্ছ হিন্দু, স্বচ্ছ মুসলিম, স্বচ্ছ ভারতের নাগরিক, পশ্চিমবঙ্গ নাগরিকরা গিয়ে ভোট দিয়েছে, সেখানে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছে। এটা তো আপনাদের সমস্যা। আপনাদের তো মুখ্যমন্ত্রী তো আমি আপনার সঙ্গে ঝগড়া করতে আসিনি। আমাদের এছাড়াও অন্য আরেকটা বিষয়ে এই মুহূর্তে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনায় যাব, এসএসসি যারা চাকরি হারা তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন, তারা রাস্তার পথে দাঁড়িয়ে আন্দোলন করছেন তাদের চাকরির দাবিতে, এবং মুখ্যমন্ত্রীর তরফে বারবার আশ্বাস দেওয়া হয়েছে, তাদেরকে নিশ্চিন্ত থাকতে বলা হয়েছে যে তাদের কারোরই চাকরি হারাবে না, এমনটাও কিন্তু আশ্বাস তাদেরকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে এসএসসি যারা চাকরিহারা রয়েছেন তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কার্যত বলা যেতে পারে যে তারা দুদিন পেরিয়ে গেছে, এখনো তারা কিন্তু রাস্তায় রয়েছে, এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। যদিও যোগ্য অযোগ্যের তালিকা এখনো প্রকাশ হয়নি, শুধুমাত্র সংখ্যা প্রকাশ হয়েছে। দ্বন্দ্ব সেখানেই তৈরি হচ্ছে নতুন করে। যদি সংখ্যা প্রকাশ করা যায় তাহলে তালিকা প্রকাশ করতে সমস্যা কোথায়? আমি সৌরদীপ কাছে যাবো। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনি বলেই দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই বিষয়ে। আমার কাছে ভিডিও ক্লিপ ছিল, আমি তারা শোনানোর প্রয়োজন মনে করছি না। উনি বলেছেন যে দেখুন, আমরা তো একটা রিপিটিশন করেছি সুপ্রিম কোর্টের কাছে, তো সেখান থেকে যেটা আমাদের কাছে মানে যে অর্ডারটা এসছে সারা বাংলার কাছে, তো সেখানে বলা হয়েছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত এই চাকরি বহাল থাকলো এবং বেতনটা সরকার দেবে বলে দিয়েছে। আজকে যারা যারা এসএসসিতে ঠিকঠাক মানে যারা যোগ্য, কারা কারা কোন স্কুলে যাবে সেই লিস্টও কিন্তু প্রতিটা জেলার ডিআই অফিসে পৌঁছে গেছে। তাহলে আপনার সমস্তটাই হয়ে গেল আপাতত। এবার সরকারকে সরকারের কাজটা করতে দিন, আইনটা আইনের পথে চলুক। তাহলে আজকে আপনি চাকরিতেও ফিরছেন, আপনি ক্লাসও করাচ্ছেন, আপনি গিয়ে মাইনাও পাচ্ছেন, আর আপনি এখন একটা সান্ত্বনা নিয়ে কাজ করবেন যে আপাতত কিছুদিন এই বিষয়টা নিয়ে আর কেউ কিছু করবে না। তাহলে আমার কথা হচ্ছে যে এই প্রতিবাদটা কি কারণ, এই প্রতিবাদটা কেন? কারণ কোথাও গিয়ে মনে হয় না যে এটা আরজি করকে মানে আরজি করার একটা কপি করার চেষ্টা হচ্ছে। গতকাল আমরা দেখেছি যে মুর্শিদাবাদে সুকান্ত মজুমদার তোলাবাজি করতে গিয়ে ধরা পড়েছে, তাকে পুলিশ ভ্যানে করে তুলে নেওয়া হয়েছে। এখানেও সেই সেম কেস, এখানেও কিছু স্ক্যানার, কিছু জিনিস নিয়ে অনুদান তোলা শুরু হয়েছে। সিপিএম এর মাও মাকুরা যাদবপুর থেকে নিজেদের লোকেদেরকে নিয়ে যাচ্ছে, সেখানে ভিড়ছে, সেখানে আরো মানে পরিস্থিতি আরো গরম করার জন্য। আমি কিছু কালকেই আমি বন্যাকর বলে একজনের পোস্টে দেখলাম যে ভাই কোথায় হচ্ছে, আমাকে লোকেশনটা পাঠাও, আমি কালকে থেকে যোগাযোগ করবো। মানে এটা একটা ফ্যাশন হয়ে গেছে, আন্দোলন করাটা একটা ফ্যাশন হয়ে গেছে। অবশ্যই আন্দোলন করাই যায়, সারা গণতান্ত্রিক অধিকার আছে, শুধু পশ্চিমবঙ্গে আছে, সারা ভারতবর্ষে তো এই গণতান্ত্রিক অধিকারটা নেই। ইনফ্যাক্ট 34 বছরের আমলেও ছিল না, তখন তো কিছু একটা স্টেপ ফেললে তখন বাড়িতে বাড়িতে আগুন লাগিয়ে দিত, রক্ত মাখা ভাত মা এদেরকে খাই দিয়ে আসতো। এটা আগে 34 বছরে ছিল। তো এখন গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আন্দোলন করতে হয় তো আন্দোলন করুন, কিন্তু এই যে কিছু রাম বা দুই জোড়া ভাই ভাই এখানে ঢুকে গিয়ে সেটাকে আবার কুলুষিত করার চেষ্টা করছে। যেখানে আমরা দেখেছি সেই স্ক্যাম জুনিয়র ডক্টররা সেখানে ঢুকে তারা বুফ করছে, তারা সমস্ত ইন্ধন যোগাচ্ছে। ঠিক আছে, তার জেরে কি হচ্ছে গিয়ে, তার জেরে কালকে এসএসসি ভবনে চেয়ারম্যানকে বেরোতে দেয়নি, অর্থাৎ সরকারি কাজে বাধা দেওয়া হচ্ছে। একটা এসএসসি ভবনে যদি কোনো কাজ না হয়, একদিনের যদি কাজ না হয়, তাহলে সরকারের তরফ থেকে অনেকটা বড় লস হয়। তো এই সমস্ত করছে, আর বিজেপি আর সিপিএম ওখানে ইন্ধন যোগাচ্ছে। তো আমি সিপিএম তো নেই, তা সিপিএম তো বলার নেই, তবুও সিপিএম এর হয়ে একটা কথাই বলবো যে 2014 সালে একটি ঘটনা ঘটে, সেখানে রিক্রুটমেন্ট, সব টিচারের রিক্রুটমেন্ট 2010 সালে ক্যান্সেল হয়ে যায়, যার অনুমান হচ্ছে 10,323। ঠিক আছে, 1998 সাল থেকে 2018 সাল অব্দি ওখানে কিন্তু মানিক সরকারই সিএম ছিল, ওনার অধীনেই আজকে কিন্তু ত্রিপুরায় এই এত বড় একটা স্ক্যাম হয়েছে। আর তার সাথে সাথে আমি যদি আমার বিজেপি প্রতিনিধি আছেন, উনিও এসএসসি নিব, তার আগে ওনাকেও মনে করিয়ে দিই যে আজকে এলাহাবাদ হাইকোর্ট কিন্তু 69,000 টিচারদের স্ক্যাম ধরেছিল এবং সেই সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু ক্যান্সেল করে দিয়েছিল। আর তার সাথে সাথে যখন ওই সমস্ত
শিক্ষক শিক্ষিকারা এলাহাবাদ কোর্টের সামনে বসে ধর্ণা করেছিল, পুলিশ কিন্তু ওদেরকে পিটিয়ে তুলেও দিয়েছিল। কিন্তু আমাদের এখানে সেই ধরনের কিছু করতে দেখা হয়নি। হ্যাঁ অবশ্যই আপনি যদি ঝামেলা করেন তাই ঝামেলার জবাব তো পুলিশ দেবে, আপনি যদি শান্তভাবে মিছিল প্রতিবাদ করেন অলওয়েজ ওয়েলকাম। বাংলায় গণতান্ত্রিক ভাবে সবটাই ওয়েলকাম, ওই কারণে বিজেপি আধিক্যতা করতে পারে। তালিকা কি আলাদা করা গেছে যোগ্য এবং অযোগ্য? অযোগ্যদের তালিকাকে বিজেপি বলতে পারছে সুপ্রিম কোর্টের কাছে নাও, সিবিআই কে দিতে পেরেছে? আজকে মুখ্যমন্ত্রী, আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এতটাই মানবিক যে সবটাই মেনে নিচ্ছে। এতটা মানবিকতা না দেখালো বোধ হয় যোগ্য না দেখেই তো 26,000 ছেলে মেয়ে শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করে দিল, সিবিআই সেই দিকে ফেলিয়া। এবার যদি সুপ্রিম কোর্ট আজকে রাজ্য সরকারকে যদি সেই অর্ডার দেয়, সেই দায় দেয়, নিশ্চয়ই দেয়, উনি সেটা বের করার মতো ভুল কথা বলছেন। উনি ভুল কথা বলছেন। হ্যাঁ, কোর্ট বারবার করে বলেছে যোগ্য অযোগ্যদের লিস্ট বার করুন, কিন্তু এখনো পর্যন্ত ওনারা যোগ্য অযোগ্য সিবিআই কে বলেছে। আপনি বলে দিন, তারপর আমি বলবো। সিবিআই কে বলেছে, আপনি মেনশন করুন কাকে বলেছে। দেখুন, রাজ্য সরকারকে তো বলেন, সিবিআই কে বলেছে, এটা মেনশন কাকে বলেছে মেনশন না করলে খুব সমস্যা। আপনি আমাকে বলতে দিন, বলুন। হ্যাঁ, এইবারে চালের মধ্যে কাকড়, সেই কাকড়টা কিন্তু আর বাছাই হওয়া হচ্ছে না, ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা যে ওএমআর সিট, সেই সিট কোথায় গেল? নাইসা বলে একটা সংস্থা, তাদেরকে দায়িত্ব দিয়েছিল পুরো ব্যাপারটা, ঘটনাটা। এবং সেই যে যারা টেন্ডার পেয়েছিল, হ্যাঁ, সারা কোথার থেকে টেন্ডার পেয়েছিল, কিভাবে পেয়েছে, কে তাদের অনুমোদন দিচ্ছে, কেউ জানে না। এবং প্রত্যেকটা ওএমআর সিট এগুলো ডিলিট করে দেওয়া হয়েছে, এগুলো রাখেনি। আমরা জানি কি বলুন তো, সারা ভারতবর্ষে সব জায়গায় চাকরি নিয়োগ হয়, আর আমরা পশ্চিমবাংলা কি রেখেছি, এখানে চাকরি নিয়োগ হয়ে চাকরি চলে যায়। এই হচ্ছে বর্তমান পশ্চিম বাংলা। আমি শীর্ষেন্দু বাবু থেকে উত্তর নিলাম। আমি সৌরদীপের কাছে এই বিষয়ে আরেকটা প্রশ্ন তোমার কাছে জানতে চাইবো যে তোমাদের তৃণমূলের আইটি সেলের তরফ থেকে একটা ফেসবুক পোস্ট ভাইরাল করা হয়েছিল ইতিমধ্যেই, যে এই এসএসসির চাকরি বাতিল যে রায় যে বিচারপতি দিয়েছেন, তাকে বিজেপির তরফ থেকে এমপি পদ অফার করা হয়েছে বা এমপি উনি হতে চলেছেন, এরকম একটা ফেসবুক ভাইরাল পোস্ট বিভিন্ন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন গ্রুপে আমাদের কাছে রয়েছে, সেই স্ক্রিনশটও রয়েছে। তো এই বিষয়ে কি বলবে? হতেই পারে, কারণ এর আগে কি আপনারা দেখেননি, আজ তমলুকের যিনি সাংসদ, তিনি কিন্তু হাইকোর্টের একসময় উকিল ছিলেন, আমাদের বিজেপির ভালোবাসা, বিজেপির ওয়েলউইশার তিনি ছিলেন। হঠাৎ করে তিনি সমস্ত দায়বদ্ধতা চাপিয়ে দিয়ে উনি আজ টিকিট নিয়ে উনি জিতে এসেছেন। তো এটা মানে দেখুন, যা রটে তা তো বটে, যা হচ্ছে সেটা নিয়ে মানুষ বলবে, সেটা নিয়ে দেশের জনগণ, তৃণমূল আইটি সেল, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মাদার কংগ্রেস, তারাও তো এই বাংলারই জনগণ, তাদেরও তো বলার অধিকার রয়েছে। আজকে যে 26,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরি যে চলে গেল, তার দায় যদি পশ্চিমবঙ্গ সরকার, তার দায় যদি পশ্চিমবঙ্গ সরকার নেয়, দায়ভারটা কার? যদি পশ্চিমবঙ্গ, আগে আপনি ঠিক করুন যে আপনি কাশ্মীরের দায় কাকে দেবেন, তারপর আমি আপনার কাছে আসছি। আপনি কাশ্মীরের দায় কাকে দেবেন ওটা আপনি ভাবুন, আমি তারপর আপনাকে বলছি। তো আজকে যদি সেই দায় নেয়, তার পরিকল্পনা একটা শুরু হয়েছে, তার রাস্তা একটা শুরু হয়েছে, একটা বাতিলের পর একটা রিপিটিশন হয়েছে, সেখানে আজকে আইনি ভাবে লড়াইটা চলছে। আইনি ভাবে লড়াইটা চলতে 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 কত দূর যাবে সেটাও সরকারকে ভাবতে দিন। আজ 31শে ডিসেম্বর পর্যন্ত তো শিক্ষক শিক্ষিকাদের চাকরি তো আছে, এটা তো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডভোকেটের কাছ থেকে রিপিটিশনটা যাওয়া পর তো সুপ্রিম কোর্টের এই অর্ডারটা আছে। তাহলে সেই চাকরিহারারা বারবার আমাদের সামনে বলছেন, মিডিয়ার সামনে বারবার তারা বলছে আমরা 31শে ডিসেম্বর অবধি চাকরি চাই না, আমরা আমাদের পুরো জীবন যেমন ভাবে চাকরি আমরা সেই চাকরিটাই পেতে চাই, আমাদের 31শে ডিসেম্বর অবধি চাকরি আমাদের প্রয়োজন নেই। তারা বারবার আপনি শিওর তো তারা মানে চাকরি হারাই তো? কারণ ওই যে বলছে না দাদা সর্ষের ভেতর ভূত, মাঝে মাঝে কিন্তু সর্ষের ভেতর ভূত ঢুকে যায়। সেই কারণে কিন্তু আজ ডিআই অফিসে আগুন লাগাতে গেছিল, তার জন্য কিন্তু প্যাদানি খেয়ে তাদেরকে বের করা হয়েছে। সেগুলো কিন্তু কিছু রামবামের কিছু কিন্তু মানে সংস্থার লোকজন ওখানে ঘুরে বেড়ায়। তো আপনি আগে শিওর হন, কারণ একজন শিক্ষক
যিনি পিএইচডি পাস, যিনি এমকম পাস বা যিনি গ্রাজুয়েট, সে কোনোদিনও কিন্তু সন্ত্রাসবাদীদের মতন তাদের কিন্তু কোনোদিনও কোনো জেস্টার হতে পারে না, তাদের বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে না। হ্যাঁ, চাকরি চলে গেছে, আন্দোলন করছে, আন্দোলনের উপরে তৃণমূল কংগ্রেস ভরসা রাখে। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদের কিছু করার নেই। দেওয়ালে পিঠ তো আপনাদের বিজেপি শাসিত রাজ্য থেকে যায়, তখন কি আপনারা কিছু করতে পারেন? সবসময় বাংলা নিলে আপনাদের চোখ খুলে যায়, কাশ্মীর নিলে আপনাদের চোখ বন্ধ, আপনাদের বিজেপি শাসিত রাজ্য হলে আপনাদের চোখ বন্ধ হয়ে যায়। দাঁড়ান, আমি তো আমার প্রশ্নটা জিজ্ঞেস করুন, আমি বলি। তো আমি উত্তরটা দিই, তারপরে আপনার প্রশ্ন উত্তরটা আসি। তো আজকে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এর আগে অনেক ঘটনা বিজেপি এবং রামবাম দুজনে মিলে ঘটিয়েছে, এই সবটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে সঠিক পদ্ধতিতে কিন্তু সবটাই ঠিকঠাক করে বিচার করেছেন। তো আগামী দিনে ভরসা এই কারণে রাখতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর মতো অ্যাটলিস্ট জুমলা পার্টি করে না, আর জুমলা নিয়ে বকবকে করে থালাও বাজায় না করোনা ভাইরাসের সময়, আর প্রদীপও জ্বালাতে বলে না মানুষের কাছ থেকে সিম্পাথি নেওয়ার জন্য। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা করা যায়, আর বাংলার প্রতিটা মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার মানুষের শিক্ষক শিক্ষিকারা যে প্ররোচনে পা দিচ্ছে, সেই শিক্ষক শিক্ষিকার প্ররোচনে পা দিয়ে কোনো লাভ নেই। এই আপনাদের মায়ের একটা পশ্চিমবঙ্গের সরকারি দেবে আর আদার্স কেউ দেবে না, তাই কোন রকম প্ররোচনা না করে নিজেরা নিজেদের এবং নিজেদের কাজে ফিরে সেই জায়গাটা করে দিন। আজ ডাক্তাররা আন্দোলন করেছে কিন্তু ওইখানে বসে বসে প্রতি মাসে মাইনেটা নিয়ে চলে গেছে, আজকে তারাও কিন্তু আন্দোলন ছেড়ে তার কাজে ফিরেছে। আগামী দিনে আমার মনে হয় যে শিক্ষক শিক্ষিকারাও সেই আন্দোলন ছেড়ে নিজের কর্মে ফিরবে এবং ঠিক সময় ঠিক বেতন হয়ে যাবে, এবং যা স্টেপ নেওয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা সেই বিষয়ে পদক্ষেপ নেবে। আজকে আমি একটা কথা বলি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যারা এসএসসির এখানে যারা আন্দোলন করছেন তাদের জন্য একটা জলের ব্যবস্থা করেনি, একটা টয়লেটের ব্যবস্থা করেনি। উনি মানবিক, উনি অমানবিক আচরণ করছেন। আজকে আপনাদের সুকান্ত মজুমদার টুইট করেছে যে পেটি পেটি করে জল নিয়ে আসছে আর সবার মধ্যে বেরোচ্ছে, তাহলে কোথা থেকে তাহলে ওই জলগুলো নিশ্চয়ই আপনারা পৌঁছে দিয়েছেন। কোনটা? তাহলে ওই আমি সুকান্ত মজুমদার টুইটটা খুলুন না, আর সুকান্ত মজুমদার নিজে টুইট করছে। তাহলে আপনি আগে ভালো করে পড়াশোনা করে আসুন, নাহলে আপনি আমাকে এখানে কনফিউজ করবেন। আপনাদের দলের নেতৃত্ব আপনাদের রাজ্য সভাপতি টুইট করছে যে শিক্ষক শিক্ষিকারা কাঁধে করে জলের বোতল নিয়ে সকলের মধ্যে বেরোচ্ছে, তারপরে আপনি বলছেন জলটা এবং আমাদের কিছু সমাজকর্মী তারা সমাজকর্মীর ওখানে কি করছিল, বিজেপির ওখানে কি কাজ ছিল, বিজেপির ওখানে কি কাজ ছিল আপনি জিজ্ঞেস করেন, বিজেপির ওখানে কি কাজ ছিল, কে পাঠিয়েছে, কে পাঠিয়েছে, এটা বাইরে কেন পাঠিয়েছে, সমাজসেবী পাঠিয়েছে কেন, এবং সজল ঘোষ নিজে উনি বলেছেন যে আমি রাজনীতি করতে পারি কিন্তু আমি এই জায়গায় এই বিষয়টা আমরা রাজনীতি করতে পারি, ধর্ম বর্ণ নির্বিশেষে গিয়েও রাজনীতি করা যায়, মানুষকে মেরেও রাজনীতি করা যায়, সবকিছু করে। কারণ রাজনীতি কারোর মাও দেখে না, যারা বলে ভারত মাতা কি যায় তারাই পরের দিন আপনারা 2 টাকার আইটি সেলরা গিয়ে তারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে বাংলার ডাইনি, বাংলার এই মুখ্যমন্ত্রী মৃত্যু চাই। আপনারাই আপনাদের হাওড়া ব্রিজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নামে খাটে করে গিয়ে আজকে শ্মশানে নিয়ে গিয়ে ফটোর মধ্যে খাটের মধ্যে ছোবা লাগিয়ে সেখানে পড়ানো হচ্ছে। এই নোংরা রাজনীতি আপনারা করতে পারেন। আমরা ভারত মাতাকে যায় বলার পর কোন একজন মহিলা মুখ্যমন্ত্রীর বিষয় এরকম কুরুচিকর মন্তব্য তো ছেড়েই দিন, এরকম যে বাংলা দখল করার জন্য আজকে যে লেভেলে চলে গেছে, এর দায় আপনাদের 2026-এ বাংলার বাংলা আপনাদের দখলে থাকবে না, বাংলার মানুষ সেটা পদত্যাগ চান, এই মুহূর্তে ডিফেন্স মিনিস্টার পদত্যাগ চান, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর পদত্যাগ চান। কারণ আজকে সারা ভারতবর্ষে কাশ্মীরে যে ঘটনাটা আপনারা ঘটাতে পেরেছেন তাতে আপনারা সাকসেসফুল, তার জন্য আপনি ওনাদের 3 জনকে বলুন আগে পদত্যাগ করতে, তারপরে বাকিদের পদত্যাগ আগে আপনাদের দেশে হয়ে যাওয়ার পরই তো উনি পদত্যাগ করবেন। আর পদত্যাগ কেন করবে দাদা? আজ 225খানা সিট নিয়ে আজ বাংলায় আজকে বসে আছেন, পদত্যাগ করার
আগে 10 বার করে ভাববে। আপনারা 70 থেকে কোথায় গিয়ে নেমেছেন না? আরে এখন 69 আজ তো 69 কি বলে আজকে আপনাদের দলের লোকেরা বিজেপি ছেড়ে আজ তৃণমূল যোগদান করছে, তারপরে আপনাদের গিয়ে আপনাদের শুভেন্দু অধিকারী আজকে শুভেন্দু অধিকারী একজন এমএলএ কিছুদিন আগে জয়েন করে তৃণমূল, তারপর থেকে শুভেন্দু অধিকারী হাই প্রেশার হয়ে গেছে যে কি কাকে দায়িত্ব দেওয়া যায়, কাকে দাওয়াতে এই বিষয়। আর কিছুদিন আগে শুনছিলাম যে বিজেপির রাজ্য সভাপতি কোন একজন মহিলা মুখ হবে, তারপর আবার জানা গেল সুকান্ত বিজেপির কাছে গেলে কোনোদিনও স্থির থাকতে পারে এবং নিজেদেরকে সেফ মনে করতে পারে না, সে কারণে বিজেপির কাছে মহিলারা কোনোদিনই গিয়ে কোনো জায়গা করতে পারবে না। আমাদের অনুষ্ঠান এবার একদম শেষের পর্যায়ে চলে এসেছে। কার্যত এই মুহূর্তে আমাদের দুর্ভাগ্য যে এতগুলো সাধারণ মানুষের প্রাণ জঙ্গিদের হাতে নষ্ট হলো। এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে আজকে আমাদের এই স্টুডিওতে বসে আলোচনা করতে হচ্ছে। হয়তো কার্যত ভাবে এটা আমাদের দুর্ভাগ্য, এতগুলো মানুষের প্রাণ হারিয়েছে, কিন্তু আমাদের কাজ এটা এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরা। তো সেই বিষয়ে আমাদের তো প্রশ্ন থাকবে এবং আগামী দিনে দেখব। আমি একটা ছোট্ট শুধু একটা ছোট্ট একটা কথা লিখে নিচ্ছি, আমি এটা শুধু বলে দিই, তারপরে আপনি যা বলা বলেন। আমি একটা কথা শুধু বলবো, হিন্দু হিন্দু যদি হয় ভাই ভাই, তাহলে গ্যাস পেট্রোল ওষুধের দামে কেন কম নাই? হিন্দু হিন্দু যদি ভাই হয় ভাই ভাই, রাজনীতির সাথে হিন্দুদেরও কেন মারছো ভাই? বিজেপির ভক্ত নয়, সত্যিকারের সনাতনীদের যেদিন চোখ খুলে যাবে সেদিন বিজেপির এই ভারতবর্ষের আর ঠাঁই নাই। বিজেপি তখন বলে উঠবে চলো ভারত ছেড়ে পালাই, চলো ভারত ছেড়ে পালাই। একদম আমি সৌরজবের কথার শেষে আর এই আমি একটা কথা, তার মধ্যে উনি যখন একটা কবিতা করলো, তো আমি মানে আপনাদের বলবো যে একটা আমারও অনুরোধ আছে। আজকে এই আমার ভাই সৌরভ, হ্যাঁ সৌরদীপ তৃণমূলের প্রতিনিধি যিনি করছেন, উনি মনে হয় ইতিহাস জানে না, ইতিহাস ভূগোল জানে না। উনি যে জায়গাটায় বসে আছে সেই জায়গাটা কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দান। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আপনারা বলেন যে স্বামী আপনারা কি বলুন তো পন্থী প্রলাপ, আপনার এবার স্বামী, কারণ আপনারা তো বাঙালি মতো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আপনার নেতাজি জানেন না, আপনার বিবেকানন্দ জানেন না, আপনার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমি একটা কথা বলি, ঠিক আছে, আমাকে বলার সুযোগটা আপনাকে দিতে হবে। এটা বলুন তাহলে কেন থাপ্পড় খেয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছ থেকে? কি বললেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেন থাপ্পড় খেয়েছিল যখন দেশ স্বাধীন হচ্ছিল, আরএসএস যখন ইংরেজদের দালালি করছিল, কেন থাপ্পড় খেয়েছিল সেটাও বলে দেন। আজকে এই আষাঢ়ের গল্পটা আমি প্রথম শুনলাম, আমার লাইফে এটা প্রথম শুনলাম। আমি সৌরভ ভাইকে বলবো যে আপনারা অবান্তর অবাস্তব কথা বলবেন না। আপনারা যে কথাগুলো বলছেন এগুলো সারা দেশে অবান্তর অবাস্তব ঘটনা, একেবারে বলতে হচ্ছে সারা দেশে যেগুলো ঘটছে মণিপুর টু কাশ্মীর, সেগুলো কোথায় চলে যাচ্ছে না অবান্তর অবাস্তব। সেই কারণেই তো আমি একটা কথা বলি, হ্যাঁ, যে আজকে এই পশ্চিম বাংলাটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি পশ্চিম বাংলাকে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত না করতেন, তাহলে এই পশ্চিম বাংলাটা কিন্তু আর এর মধ্যে থাকতো না, এটা পাকিস্তানের কাছে চলে যেত। পাঞ্জাব এবং পশ্চিম বাংলাটাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন। এটা আপনারা জেনে রাখুন। জেনে নিচ্ছি, উনি একজন বাঙালি ছিল, মানে যতজন মুখোপাধ্যায়, তাহলে খোট্টা বিহারীদের দিয়ে বিজেপি কি পুরো খোট্টা বিহারীদের? বিহারী আপনাদের তো খোট্টা বিহারীদের দিয়ে তো আপনারা রাজনীতিটা করান। তার মানে আপনারা আপনাদের কথায় বোঝা যাচ্ছে যে আমরা ভারতীয়, ভারত আমার দেশ, এখানে কে বাঙালি, কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে শিখ, কে পার্সি, এটা ভালো করে ক্যাপচার করে। ভারতবাসী মুসলিমও, কারণ মুসলিমদের তো সন্ত্রাসবাদ করে, এটা ভালো করে ক্যাপচার করুন। বিজেপি ভারতবাসীর মুসলিমরাও ভারতবাসী, এটা আপনাকে একটা কথা বলছি, ভালো করে শুনে নিন। আমাদের স্ট্যান্ড পয়েন্ট, আমরা ভারতীয় জনতা পার্টি। আপনারা যেটা বলছেন আমরা মুসলিম বিরোধী না, আমরা রাষ্ট্রবাদী। শুভেন্দু অধিকারী বলছে, তাহলে আপনি শুভেন্দু অধিকারীর উপরে, আপনি শুভেন্দু অধিকারীর উপরে, আপনি ভালো করে শুভেন্দু অধিকারীর কথা আপনি শোনেননি।
হাফ শুনেছেন না আপনি শোনেননি? পুরোটাই শুনেছি। আপনি হাফ শুনেছেন অথবা শোনেননি? শুভেন্দু অধিকারী বলছে আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছিল 1956 ভোটে। কিভাবে জিতেছিল সেটা সারা ভারতবর্ষ দেখেছে। হঠাৎ করে লোডশেডিং হয়ে গেছে, তাই 2026 সালে বুঝতে পেরেছে যে ভবানীপুরে তো লোডশেডিং হয় না, তাই ভবানীপুর থেকে উনি দাঁড় করে জেতানোর একটা আমি একটা কথা বলি যে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী যারা মুসলিম তাদের পক্ষে সব সময়, ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী মুসলিম যারা তাদের পক্ষে সব সময়, কিন্তু যারা রাষ্ট্রবাদী মুসলিম না, যারা পশ্চিম বাংলায় থেকে পাকিস্তানের স্লোগান দেয়, যারা পশ্চিম বাংলায় থেকে আজাদ কাশ্মীরের কথা বলে, আমি বলছি আমিও সেই সব মুসলিমের বিরোধী। আজাদ কাশ্মীরের যাদবপুর বিশ্ববিদ্যালয় আপনাদেরই বাম সংগঠনের বাম সংগঠনের যাদবপুর বড় বড় পোস্টার লাগিয়েছে যে আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীর আজাদ কাশ্মীর, এসব আপনাদের বাম ভাইরাই আজকে কি করছে, ব্রিগেডে সিপিএম মিটিং করছে, সেখানে মাঠ ভরার দায়িত্ব কে নিচ্ছে? সেখানে মাঠ ভরার দায়িত্ব নিচ্ছে তৃণমূল। আর কিন্তু এই একই কথা পাল্টা তো তৃণমূল বলছে যে মাঠ ভরার দায়িত্ব নিচ্ছে বিজেপি। হ্যাঁ, এই একই পাল্টা তো তারা বলছে। এই তর্ক বিতর্কের পাল্টা চলবে, কিন্তু এই মুহূর্তে সব থেকে যে বড় বিষয় সেটার প্রতি আমাদের প্রত্যেকেরই নজর রয়েছে এবং কার্যত সেই বিষয়ে আমাদের এই স্টুডিওতে বসে আজকে আলোচনা করতে হচ্ছে। এটা আমাদের দুর্ভাগ্যের, কিন্তু এই মুহূর্তে যে ঘটনা সেটা তো আমরা সবসময় আপনাদের সামনে তুলে ধরে থাকি এবং সেই বিষয়ে আলোচনা আমরা করে থাকি। সেই কারণে আজকে আমাদের এই আলোচনা করতে হচ্ছে। তার পাশাপাশি এসএসসি চাকরিহারা যারা রয়েছেন তাদের এই মুহূর্তে যে পরিস্থিতি, কারণ তাদেরকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছে কিন্তু তারা এখনো আন্দোলনরত হয়ে ঘরের বাইরে পথে তারা কিন্তু বসে রয়েছেন। আগামী দিনে এর কোনো সমাধান উঠে আসে কিনা সেই দিকে আমাদের নজর থাকবে। আজকের মতো জবাব চাই জনতার অনুষ্ঠান এখানে শেষ করলাম। আমাদের সাথে যে দুই প্রতিনিধি তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর বাংলা সংবাদ। নমস্কার।